আমি তামিম। যখন আমি ক্লাস 5-এ পড়তাম, সমাপনী পরীক্ষা শেষ হওয়ার পর ছুটিতে নানাবাড়ি গেছিলাম। আমার নানাবাড়ি গ্রামে, জেলা শহর থেকে বেশ খানিকটা দূরে। আমাদের যাওয়ার কথা শুনে আম্মুর চাচা চাচি, চাচাতো ভাই বোনেরা সবাই আমার নানুদের ঘরে হাজির। আম্মুর অনেকগুলো কাজিন ছিল। আম্মু তাদের বড় মেয়ে হওয়ার কারণে সবাই আমাদের আলাদাভাবে একটু বেশি ভালোবাসতো। আমি মামাবাড়ি থেকে আমার নানুদের ঘরে খুব কমই থাকা হতো, কারণ আমার অন্যান্য চাচাতো মামারাও অধিকাংশ প্রায় আমারই বয়সী ছিল, তাই তাদের সাথেই থাকা হতো বেশিরভাগ সময়। তেমনই একজন ছিল কায়েস মামা। তাদের ঘরেই বেশি ঘুমানো হতো। কায়েস মামা আমার থেকে বছর দুয়েকের বড় ছিল, আর তার একটা বড় বোন ছিল, নাম মিতু। আমি তাকে খালামণি বলে ডাকতাম। মিতু খালামণি আমাকে প্রচন্ড ভালোবাসতো এবং স্নেহ করত। আমার আজকের ঘটনাটা আমার এই মিতু খালামণিকে নিয়েই। ঘটনা শুরু করার আগে মিতু খালামণির একটা বর্ণনা দিই। মিতু খালামণি কায়েস মামার থেকে 2 বছরের বড় ছিল, নবম বা দশম শ্রেণীতে পড়তো। তখন তার চেহারা এবং গায়ের রং ছিল একদম ফর্সা, এতটাই ফর্সা ছিল যে রোদে গেলে লাল হয়ে যেতেন। মিতু খালামণির শরীরে কোনো মেদ ছিল না। এবার মূল ঘটনায় আসা যাক। বরাবরের মতো কায়েস মামা এসে বসে রইল আমাকে তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার আরেক চাচাতো মামা তন্ময়, যিনি আমার থেকে মাত্র 9 দিনের বড় ছিলেন, সেও আমাদের সাথে ঘুমাবে বলে বায়না ধরল। কায়েস মামার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বলতে রাজি হলেন। তারপর যথারীতি চলে গেলাম তাদের ঘরে। মামাদের কাঠের দোতলা বাড়ি। মামা আর খালামণি থাকতেন ওপরে। মামার রুমটা পূর্ব পাশে আর খালামণিরটা পশ্চিম পাশে। শুতে গিয়ে দেখলাম মামার রুমে আমাদের তিনজনকে একসাথে ধরছে না, কারণ তাদের দোতলায় আরো একটি রুম বানানো হয়েছে। তাই দেখে মিতু খালামণি বলল, তামিম, তাহলে আমার সাথে ঘুমোতে হয়, না হলে তোদের কষ্ট হবে। এটা শুনে মামা বলে উঠল, না, তামিম আমার সাথে থাকবে। এতদিন পরে ও এসেছে, ও আমার সাথেই থাকবে। তুই তন্ময়কে নিয়ে যা। তখন খালামণি বলল, কাকে বলেছে তন্ময় নাকি এখনো মাঝে মধ্যে রাতে বিছানায় হিসু করে, আমি ওকে নেব না। এমনিতেই শীতের জন্য হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এর মধ্যে যদি ও বিছানায় হিসু করে তাহলে ধুতে ধুতে শুকাতে হবে। আমি এই ঝামেলা করতে পারবো না। তোরা দুইটা একসাথে থাক, আমি আর তামিম একসাথে থাকবো। শেষমেশ যুক্তি তর্কে খালামণি জিতে গেল এবং আমাকে তার রুমে নিয়ে গেল। রুমের ভিতরে ঢোকার সাথে সাথে একটা মেয়েলি সুগন্ধ পেলাম। যদিও এতক্ষণ খালামণির শরীর থেকেও একই সুগন্ধি পাচ্ছিলাম, কিন্তু রুমের ভিতরটায় আরো তীব্র লাগছিল। রুমে ঢুকে খালামণি তার গায়ের ওড়নাটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দিল। ওড়নাটা সরিয়ে রাখায় জামার ওপর দিয়ে তার বুকটা আমার দৃষ্টিগোচর হলো। একদম ভরা বুক, জামার সাথে টাইট হয়ে এঁটে আছে কেন জানি। খালামণির বুকটা দেখতে আমার খুব ভালো লাগছিল, যদিও কোনোদিন খালার দিকে বাজে নজরে তাকাইনি। কেননা খালামণি আমাকে এতটাই ভালোবাসতেন যে আমার তার প্রতি কখনো বাজে খেয়াল আসেনি। অবশ্যই তখন আমার সেই বয়সও হয়নি, কারণ আমি মাত্র 5-এ পড়তাম। ইতিমধ্যে খালামণি শুয়ে লেপের নিচে ঢুকে পড়েছে এবং আমাকে ডাকছে শোয়ার জন্য। আমিও আর দেরি না করে খালামণির পাশে শুয়ে পড়ি। প্রচন্ড ঠান্ডা লাগছিল। খালামণি বলল, তামিম, তোর পা দুটো আমার পায়ের মধ্যে দিয়ে রাখ, তাহলে আর পায়ে ঠান্ডা লাগবে না। আমিও তাই করলাম। আমি আর খালামণি মুখোমুখি শুয়েছিলাম। খালামণি গল্প বলছিল আর আমি শুনছিলাম। গল্প বলতে বলতে এক পর্যায়ে মিতু খালা আমার আরো কাছে চলে আসে। তার ডান হাতটা আমার গায়ের উপরে রেখে গল্প শোনাতে লাগলো। ফলে তার বুকের ছোঁয়া আমার বুকে লাগছিল, আর তার গরম নিঃশ্বাস পড়ছিল আমার মুখে। কেন যেন তার গায়ের সুগন্ধে মাতাল হয়ে যাচ্ছিলাম। বারবার ইচ্ছে করছিল খালামণির শরীরে নাক ডুবিয়ে দিয়ে মাতাল করা গন্ধটা শুকতে। কিন্তু আমি ভয় পেয়ে খালামণির থেকে একটু সরে গেলাম। কিন্তু খালামণি বলে ওঠে, মাঝখানে জায়গাটা ফাঁকা রাখিস না, তাহলে বাতাস ঢুকে আর লেপ গরম হবে না, ঠান্ডা লাগবে। এই বলে সে আবারও আমার কাছে চলে আসলো। যাই হোক, অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে ঘুমোতে লাগলাম। এভাবে যখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নাস্তা করলাম, তারপরে খেলতে চলে গেলাম। কিন্তু খেলাধুলা বা অন্য কোনো কিছুতে আমার মন বসছিল না। আমি শুধু রাতের দৃশ্যগুলো ভাবতে থাকি আর আমার রাতের জন্য অপেক্ষা করতে থাকি। এভাবে সারাদিন চলার পর রাত্রি হয়ে গেল এবং আমিও যথারীতি কায়েস মামাদের ঘরে চলে গেলাম। গিয়ে আর দেরি করিনি, সোজা গিয়ে মিতু খালা আসার আগেই বিছানায় শুয়ে পড়লাম। মিতু খালা এসে আমাকে শুয়ে থাকতে দেখে বললেন, কি রে, আজকে আবার আগেই শুয়ে পড়েছিস? ঘুম পাচ্ছে নাকি তোর, নাকি গল্প শুনবি? না, শুনবো।
তাই তো আগে আগে চলে এসেছি। দাঁড়া, আমি আসছি। তাই বলে ওড়নাটা রেখে আমার পাশে এসে শুয়ে পড়লো। শুতে শুতে খালামণি বলল, তামিম ঘুমানোর আগে হিসু করে আয় যা। আমি বললাম, আমি তো হিসু করেই শুয়েছি খালামণি। মিথ্যে বলিস না, কালকেও তুই হিসু করে শুসনি। কে বলেছে হিসু করিনি? আমি সবসময় হিসু করেই শুই। খালামণি বলল, আমি বুঝতে পারি। এটা শুনে আমি বেশ লজ্জা পেলাম আর বললাম, খালামণি আমি তো জানি না সেটা। ও চল হিসু করে শুবি আবার। এই বলে খালামণি আমার হাত ধরে টেনে লেপের নিচ থেকে বের করে বাইরে নিয়ে গেলেন। তারপর আমি হিসু করি। আমার হিসু করা শেষ হওয়ার পর খালামণি বলে, দেখেছিস হিসু হয়েছে? বলছিলাম না তুই মিথ্যে বলছিস? তারপর খালামণি বলল, দাঁড়া আমিও হিসু করে নেই, তাহলে আবার রাতে উঠতে হবে। গ্রামের বাড়িতে টয়লেট একটু দূরে হয়, তাই খালামণি আমার কাছ থেকে একটু সরে গিয়ে প্রস্রাব করতে বসলেন। চাঁদের আলো স্পষ্টভাবে খালামণির পেছন দিকটা আমি দেখতে পাচ্ছিলাম, আর তার প্রস্রাব করার ছটছট শব্দও আমার কানে আসছিল। প্রস্রাব করা শেষ করে খালামণি আর আমি এসে শুয়ে পড়লাম। খালামণি গতকালের মতো করেই গল্প বলা শুরু করলো, কিন্তু আজকে জড়িয়ে ধরে রেখেছে আমাকে। এমন অবস্থায় আমার কেমন যেন অন্যরকম আবেশে চোখ বুজে আসছিল। এভাবে কিছুক্ষণ চলার পর আমি বুঝতে পারছিলাম আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছিল। আমি কালকের মতন পেছন দিকে সরে শোয়ার পরিবর্তে উল্টে আরো চলে আসলাম খালামণির কাছে। তখন খালামণি বুঝতে পারলো, তখন বলল, ওই ওঠ, তোর হিসু পেয়েছে, আবার চল হিসু করবি। না খালামণি, আমার হিসু পাইনি। তখন খালামণি বলল, তাহলে এরকম হয়ে আছে কেন? আমি জানি না, তুমি জড়িয়ে ধরার পর থেকেই কেমন যেন লাগছে। আমি তোকে আগেও জড়িয়ে ধরেছি, তখন তো এমন হয়নি। সেটা আমি বলতে পারবো না, কিন্তু এবার অন্যরকম লাগছে। কখন থেকে হচ্ছে এরকম? বলবো? তুমি রাগ করবা না তো? না করবো না, বল। যখন থেকে আমি তোমাকে দেখেছি তখন থেকে। ফাজিল, ঘুমা। এই বলে খালামণি একটু দূরে সরে গেল এবং গল্প বলা বন্ধ করে দিয়ে চুপচাপ শুয়ে রইল। এভাবে কিছু সময় দুজনের নীরবতা চললো। খালামণি কথা বলছিল না দেখে আমার নিজের কাছে খারাপ লাগতে থাকে, আর মনে মনে ভাবছিলাম খালামণি মনে হয় আমার উপরে রাগ করেছে। এভাবে আরো কিছুক্ষণ সাত পাঁচ ভেবে অবশেষে আমিও নীরবতা ভাঙলাম। বললাম, খালামণি তুমি কি রাগ করেছো? এটা শুনে খালামণি বলল, না তো, রাগ করবো কেন? তাহলে কথা বলছো না কেন আমার সাথে? আরো বেশি জেগে জেগে কথা বললে তোর কষ্ট হবে। সত্যিই তো আমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বুঝলে কি করে? ছেলেদের কথা আমি সবে বুঝতে পারি। মাঝে মাঝে নাকি ব্যথাও করে, কিন্তু তুমি কিভাবে জানো খালামণি? তোমার তো নেই। খালামণি অবাক হয়ে প্রশ্ন করে, তুই কিভাবে জানলি যে মেয়েদের থাকে না? দাঁড়া, কালকে সকালে আপুকে বলে দেব তুই পাকা হয়ে গেছিস। খালামণি, না প্লিজ। তাহলে বল, তুই জানিস কিভাবে? বাচ্চাদেরটা দেখেছি তো। ও আচ্ছা, তোর কি এখনো কষ্ট হচ্ছে? হুম। শোনা, দেখ হিসু করতে পারিস কিনা, আর হিসু করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবি, তাহলে ঠিক হয়ে যাবে। আরে আমার হিসু হবে না, একটু আগেই তো করে আসলাম। এখনো কি অসুবিধা হচ্ছে? হুম। এই বিষয়টা কথা বলতে আমার খুব ভালো লাগছিল, তাই আমিও সেই কথাই বলছিলাম। একটা শিহরণ কাজ করতে থাকে শরীরের মধ্যে। খালামণি বলল, কই দেখি। এরপরে খালামণি আমারটা দেখতে, তারপরে খালামণি দেখে বলল, কি হয়েছে তোর? এখানে এত ফোলা কেন? তোর কি এখানে ব্যথা? আমি বললাম, না খালামণি, আমার আগের থেকে এরকম। এই কথা শুনে খালা বলল, মিথ্যে বলবি না, নিশ্চয়ই বিকালে ক্রিকেট খেলার সময় বল লেগে ব্যথা পেয়েছিস। আপা শুনলে মারবে, তাই ভয়ে বলছিস না। দেখি আমাকে দেখা কি অবস্থা। আমি যতই বলছি ব্যথা পাইনি, কিন্তু খালা বিশ্বাস করতে চাইছে না। এক পর্যায়ে খালা নিজে থেকেই দেখে বলল, কি এরকম শক্ত শক্ত কেন লাগছে? তোর কি ব্যথা পেয়েছিস? বলছিলাম, না আমার এরকমই। হুম, তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু এইভাবে হলো কি করে? তোর তো অনেক বয়স কম। জানি না খালামণি, মুসলমানি করার পর থেকে এরকম হয়ে গেছে। খালামণি, তুমি ধরেছো দেখে আরো বেশি ব্যথা করছে। এবার বাবাটাকে বিয়ে করিয়ে দেব, তাহলে তোর বউ এসে সব ব্যথা কমিয়ে দেবে। কিভাবে কমাবে? আদর করে কমাবে। আদর করলে ব্যথা কমে যায়? কেন, তুমি জানো না এসব কথা? তোমার কি আমি ধরেছি বলে ভালো লাগছে না? হুম লাগছে, কিন্তু তলপেটে কেমন যেন কর। আর যে খালামণি, আমার বউ কি এভাবে করবে? হুম করবে, আরো সুন্দর করে আদর করবি। তুমি সুন্দর করে আদর করতে পারো না? এটা শুনে খালামণি বলল, সর শয়তান, এখন খালার কাছ থেকে আদর করার ধান্দা করতেছি। এই বলে খালামণি আমাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে রইল। কিন্তু আমার হিতাহিত জ্ঞান আকাশে চড়ে গেছে। আমি খালামণির দিকে তাকিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। খালামণি ব্যাপারটা বুঝে আরেকটু দূরে সরে গিয়ে বেড়ার কাছে লেগে রইল। আমি এবার তাকে আরো জড়িয়ে ধরলাম। এবার খালা সরতে পারছিল না বেড়ার জন্য। সে এবার আমার দিকে ফিরল। তামিম, সর বলছি, আমার এগুলো ভালো লাগছে না। কিছু
কিছুক্ষণ সে একটু ছটফট করলো, কিন্তু আমি তাকে ছাড়ছিলাম না। এইভাবেই শুরু হয়ে গেল আমাদের আদর করা। আমি সেই রাতে খালামণিকে অনেক আদর করলাম। এরপরে যতদিন নানাদের বাসায় ছিলাম ততদিন আমি খালামণির কাছেই শুতাম এবং প্রতিদিন রাতে খালামণিকে আদর করতাম। ছুটি শেষ হতে আমি বাড়ি চলে আসার পরে শুধু অপেক্ষা করতাম কবে আবার আমার স্কুল ছুটি হবে আর আমি নানুদের বাড়িতে গিয়ে খালামণিকে আদর করব। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এবং গল্পটি ভালো লাগলে গল্পটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।